শ্বশুরবাড়ি গোসাইগলিতে গিয়ে এত কেঁদেছিলাম যে দিলীপের মাসিমা শেষ পর্যন্ত আমাকে বলল, কেঁদে কেঁদে মরবি নাকি, এবার থাম। পরের দিন সকালে বাপ্পামণিকে নিয়ে তুষারদা আমার সঙ্গে দেখা করতে এলো। বাপ্পামণিকে দেখে আমার মনটা খুশিতে ভরে উঠল। বাপ্পা তখন 5 বছরের। বাপ্পাকে কোলে নিয়ে মণিকে নিয়ে আমি ওদের সঙ্গে অনেকটা সময় কাটালাম, কিছুটা হালকা হলাম। বাপ্পা বাড়ি ফিরে যাওয়ার পর সবাই যখন জিজ্ঞেস করলো, কী রে ছোটো মাম কি বলল, তখন বাপ্পা বলেছিল, ছোটো মাম আমাকে দেখে মনে হলো যেন কি না কি পেয়ে গেছে, বোসদার ছেলে বুঝে গেছে। আজ আমার বউ ভাত, ওদের বাড়িতেও দেখলাম কনে সাজাবার কোনো লোকের ব্যবস্থা করেনি। আমি একা একা যতটা পারছি করছি। নিমন্ত্রিতরা আসতে শুরু করেছে, ওপর থেকে তাড়া দিচ্ছে আমাকে নিয়ে যাবার জন্যে, কিন্তু আমার তো তখন কিছুই হয়নি। সেই সময় পাশের বাড়ির একজন ভদ্রমহিলা এসে আমার ওই অবস্থা দেখে আমাকে সাজিয়ে দিল। দোতলার চন্দনারা একটা ঘর দিয়েছিল, সেইখানে আমাকে বসানো হলো। কোনো ছবি তোলারও ব্যবস্থা করেনি ওরা। তুষারদার ক্যামেরা থেকে কিছু ছবি তুলেছিল, সেইটুকুই। পরে দিদির কাছে শুনেছিলাম বিয়ের দিন লজ্জাবস্ত্র নিয়ে আসা হয়নি বলে ওটা আমাদের বাড়িতে থেকে গিয়েছিল। সেই জন্যে আমার বড় ননদ কৃষ্ণা নাকি দিদি আর মীরাকে অনেক কথা শুনিয়েছিল। ওদের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল তাতে ওই ধরনের ব্যবহার দিদি মীরা কেউ আশা করেনি, কিন্তু ওরা তো যাই হোক কন্যাপক্ষ, সেই জন্য মুখ বুজে সব সহ্য করেছিল। ওদের খুব মনে লেগেছিল। দিদি মীরার কাছেই শোনা, আমি তো সেদিন কোণে সেজে বসেছিলাম, কিছু জানতেই পারিনি। দিদি মীরা ওরা যখন বউ ভাতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিল, আমার বাড়ি থেকে দিদি মীরা তুষারদা ওর ফ্যামিলি এরাই গিয়েছিল, আর তো কেউ যাবার ছিল না। আমার শ্বশুর বাড়ির কেউ ওদের সঙ্গে কথা বলেনি, কোনো আপ্যায়নও করেনি। এতে ওরা খুব দুঃখ পেয়েছিল। তুষারদা বউ ভাতের সকলের সঙ্গে যখন আমার ছবি তুলছিল, দিলীপকে ওরা ডেকে ডেকে আনতে পারেনি আমার সঙ্গে ছবি তোলাবে বলে। অনেকের বিয়েতেই দেখেছি নতুন বর কনে ছবি তোলে, বর কনের সঙ্গে নানা পোজে ছবি তুলবে বলে 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 ছবি তোলায়। আমি বুঝতে পারলাম না আমার স্বামীর আমার সঙ্গে ছবি তুলতে এত আপত্তি কিসের। আমি চিরকালই ছবি তুলতে ভালোবাসি। আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে ওর সঙ্গে একটাও ছবি উঠবে না বলে, এই ভেবে অবশেষে কে যেন জোর করে ওকে ধরে এনে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলল একটা। তাও শুধু আমাদের দুজনের শুধু নয়, তার মধ্যে 2-1 জন ঢুকে পড়েছিল। আমার চিরকালই ছবি তুলতে খুব ভালো লাগে। আমার তো ক্যামেরা ছিল না, মেজদির একটা রিজেক্ট ক্যামেরা পড়ে থাকা ক্যামেরা নিয়ে কিছুদিনের জন্য আমি ছবি তুলেছিলাম। কলেজ থেকে যখন পিকনিকে গিয়েছিলাম, মেজদির ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম, তখন অনেক ছবি তুলেছিলাম। ফুলসজ্জার রাতটা আমাদের খুব সাদামাটাভাবেই কেটেছে। নিজের বিয়ে দিলীপ একা সব সামলেছে, খুব ক্লান্ত ছিল, আর কেউ করার নেই। বন্ধু বান্ধবরা যা করেছিল সাহায্য, গোবিন্দ ওদের বন্ধুরা মিলে সবাই কাজকর্ম করেছিল, সঙ্গে ছিল। আমার মনে হয়েছিল বিয়ে করেও ও খুব ক্লান্ত, একটা বোঝা ঘাড়ে চাপলো তো, সেই জন্য হবে হয়তো। 2021 সাল, আজও আমি বোঝা হয়েই আছি। দিলীপ তো ঠিকই বলে, ঘাড়ে তো চেপে আছি। আমার অবশ্য, আমি তো বয়স হয়েছে, আমি তো এখনো খেটেই যাচ্ছি,
ঘাড়ে অবশ্য চেপে কারু নেই, সেটা নিজে বুঝি। বিয়ের দুদিন পরে যখন পরিবারের লোকেরা শুধু আছি বাড়িতে, দু একজন যারা এসেছিল বাইরের তারা চলে গেছে। সেদিন রাতে আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। পাশের ঘরে সকলকে খেতে ডাকলো আমার ননদ, আমিও গেলাম। মেঝেতে সকলের জন্য আসন পেতে জায়গা করেছে, রুটি আর তরকারি। আমায় জিজ্ঞেস করাতে আমি বলেছিলাম 2টো রুটি খাবো। বড়রাই খেতে দিচ্ছিল, আমি একটা কোণে বসেছিলাম খেতে। সবাই বসেছিল ঘরেই মেঝেতে। একটা রুটি খাওয়ার পর তলার রুটিটা খেতে গিয়ে আমার কেমন যেন লাগলো, হাতটা চ্যাট করে উঠল। তখন আমি ভালো করে দেখলাম ওপরের রুটিটা টাটকাই ছিল, কিন্তু তলার রুটিটা বাসি পচা, গন্ধ ছাড়ছে আর খসে খসে পড়ে যাচ্ছে। আমি প্রথমে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু কাউকে কিছু জানতে দিইনি, কেউ কিছু বুঝতেই পারেনি। আমার থালা আমি রান্নাঘরে রেখে সকলের অজান্তে পচা রুটিটা উঠানে ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়েছিলাম। যে ওটা খেতে দিয়েছে, ওটা যে সে ইচ্ছা করেই দিয়েছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম। অনেক ভেবেছিলাম যেই দিক না কেন ওটা আমার থালায় আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, যে ওই পচা রুটি নিয়ে আমি হইচই করি কিনা, নতুন বউ কোনো অশান্তি করি কিনা দেখার জন্য। কিন্তু আমি তো সেই ধরনের মেয়ে নই। বাবা মারা যাওয়ার পর থেকে আমরা অনেক কষ্ট পেয়েছিলাম, আর পয়সা করেও কিছু ছিল না, কিন্তু আমাদের ফ্যামিলিটা, বংশটা বড় মনের ছিল। আমাদের শিক্ষা আলাদা ছিল। এ কথা আজ পর্যন্ত কেউ জানে না, কিন্তু আজ বিয়ের এত বছর পরে যখন নিজের জীবনী লিখছি, তখন সেখানে ঢেকে রাখারও দরকার নেই, আর কোনো মিথ্যেরও জায়গা নেই। আত্মজীবনী মানে তো সবটাই সত্য ঘটনা, এটাই আমি জানি। গোসাইগলি আমার যেখানে শ্বশুরবাড়ি, সেটা রাগতলার বেশিরভাগটাই দিলীপ ভাড়া নিয়েছিল। আমি গিয়ে শুনলাম আমাদের দিকে নাকি জল আসে না। আমার শ্বশুরবাড়ির লোকেরা প্রায় 10 বছর ওই বাড়িতে আছে। তারা জল তুলে বাড়িওয়ালার পাম্পের পাশে যে একটা কল লাগানো ছোট ডোবা মতো করা আছে, তা থেকে প্রথমে সেই ডোবার ভর্তি জল ফেলে দেয়। তলার কলটা যখন বেরিয়ে পড়ে, তখন সেই কল থেকে জল নিয়ে এসে আমাদের বাথরুমের চৌবাচ্চায় ছোট বালতি করে ঢালে, আর তলার ডোবার জল সব সরিয়ে দিয়ে রান্নার জল ধরে নিয়ে আসে। আমি দেখলাম এ তো বেশ পরিশ্রমের কাজ। তারপর দেখলাম আমাদের বাথরুমের চৌবাচ্চার গায়ে হাঁটু সমান উঁচুতে একটা কল রয়েছে। তারপর আমি দিলীপকে বললাম যে কল যখন রয়েছে তখন নিশ্চয়ই জল আসারও কোনো ব্যবস্থা আছে, তুমি চেষ্টা করে দেখো। কল মিস্ত্রি এসে কলের পাইপ পরিষ্কার করার পরে ওইদিকে ছোট ডোবার ছোট কলটা বন্ধ করে দিলে আমাদের বাথরুমে জল আসতে শুরু করলো। এতকাল ধরে ছোট বালতি করে ওদিক থেকে জল এনে এনে চৌবাচ্চায় ঢেলে ওরা কম পরিশ্রম করেনি। সব ভর্তি করা হতো, চান করার জল, সব কিছু, রান্নার জল, বেকার পরিশ্রম করে গেছে ওরা এতদিন। আমার বাথরুম আর রান্নাঘরের মাঝে একটাই দেয়াল ছিল, তার মানে আগে ওটা পুরো লম্বা বাথরুম ছিল। ওইটি ভাগ করে ভাড়া দেওয়ার জন্য মাঝখানে একটা পার্টিশন করে দিয়েছে। আমার রান্নাঘরটা এতই ছোট ছিল যে একজন ঢুকলে আর কেউ ঢুকতে পারতো না।
চার দেয়ালের মধ্যে একটা দেয়াল বাথরুমের হয়ে গেছে, আর সামনের দেয়ালটা জুড়ে একটা গড়ার দেয়া জানালা ছিল। ফ্রেমটা বসানো ছিল শুধু, তাতে কোনো পাল্লা ছিল না, জাল লাগানো। তার সামনে বসে রান্না করতাম। আর একটা দেয়াল শুধুই একটা দরজা, আর পিছনের দেয়ালে তিনখানা কাঠের তাক ছিল, উইয়ে আধখানা করে খেয়ে গেছে। ঘুঁটে কয়লা দিয়ে তোলা উনুনে ধরিয়ে সদরের বাইরে রাস্তায় বসিয়ে দিয়ে আসতাম। ধোঁয়াটা চলে গেলে, উনুন জ্বলে গেলে সাঁড়াশি করে রান্নাঘরে নিয়ে আসতাম। কারণ বাড়িতে দিলে ধোঁয়া বের হবার জায়গা ছিল না। এক চিলতে উঠোনের ওপরে ছাদে কাঁচ দিয়ে ঢাকা ছিল, কোথাও দিয়ে আলো বাতাস ঢুকতো না। আলো একটু আসতো, কিন্তু বাতাস আসা যাওয়া করতে পারতো না। দু একদিন পরেই যখন রান্নাঘরের দায়িত্ব নিলাম, সেদিন এক কাণ্ড হয়েছে। সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাব বলে বেরিয়ে দেখি, রকের ওপর আমি যে টিনের বালতিটা ওদের জল রেখে রান্না করতে দেখেছি, ছোট একটা বালতি ছিল, রান্নাঘরে জল রাখতো, এতদিন ওরাই রান্না করেছে, সেটার মধ্যে লাল জল ভর্তি। আমি বুঝতেই পারিনি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। পরে খেয়াল করে দেখলাম, আমার এক ননদ মাসি খাওয়ার প্যান্টটা ওই এক বালতি জলে ডুবিয়ে দিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এটা তো রান্নার বালতি, এই সব নোংরা ভিজিয়ে এটা রেখেছিস কেন? রান্না করবো কিসে? ও বলল, বৌদি, এটা তো রোজই আমরা নিই, আর তো বালতি নেই, এটা চান করে মেজে নিয়ে জল ভরে দেব রান্না করার জন্যে। এখনকার পলিথিনের বালতি হলে মাজলে পরিষ্কার হয়ে গাটা সমান, তো সেই জন্যে পরিষ্কার হয়ে যায়। কিন্তু ওটা ছিল পেরেক ঠোকা আগেকার দিনের ওই টিনের বালতি। পেরেকের খাঁজের ময়লা কোনোভাবেই পরিষ্কার করা যেত না। এই অস্বাস্থ্যকর ব্যবস্থা দেখে এতটাই অবাক হয়েছিলাম যে কিছুক্ষণ আমার ভাবতে সময় লেগেছিল। পরে আমি শুধু বলেছিলাম, ওই বালতি রান্নাঘরে ঢোকাবি না, বাথরুমেই রেখে দিবি। তক্তার তলায় অনেক হাঁড়ি ছিল, সেই দিনে আমি হাঁড়ি করে জল ধরে রান্না করলাম। আর বিকালে হাতিবাগানে গিয়ে বড় পলিথিনের বালতি রান্নাঘরের জন্য কিনে আনলাম। প্রথম কয়েকদিন আমাদের বাথরুমের কল থেকে জল ধরা হতো, ননদরা ধরে দিত। আমাদের পায়খানা আর বাথরুমের দরজা ছিল রুজু রুজু, পায়খানাটা ওপর দিকে উঠে একটু উঁচু করে, আর বাথরুমটা ছিল একটু নিচে। বাথরুম পায়খানা কোথাও কোনো দরজায় কোনো ছিটকিনির বালাই ছিল না। পরে আমি মিস্ত্রি ডেকে ছিটকিনি লাগিয়ে নিয়েছিলাম। একদিন আমার নজরে পড়ল, ননদদের একজন রান্নাঘরের বালতি বাথরুমের কলে পেতে দিয়ে ঘরে এসে কি কাজ করছে, আর কে একজন চৌবাচ্চা থেকে মগে করে জল নিয়ে পায়খানা যাচ্ছে। মগের জল রান্নার বালতিতেও পড়ছে, তাতে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমি দেখে সেই বালতি মেজে আবার তাতে জল ভরলাম আর রান্নাঘরে নিয়ে গেলাম। এরপর জল ধরার দায়িত্বটাও আমি নিয়ে নিলাম। আর যখন জল ধরতাম ততক্ষণ কাউকে পায়খানা যেতে দিতাম না। কিছুদিন এইভাবে চলার পর দিলীপ বুদ্ধি করে একটা ভালো কাজ করল। নিজেই ছেনি হাতুড়ি নিয়ে বাথরুমের দেয়ালে একটা ফুটো করে একটা এক্সট্রা পাইপ ঢুকিয়ে ওই পাইপের সঙ্গে যোগ করে দিল, আর রান্নাঘরে পাইপের মুখে একটা কল লাগিয়ে নিলাম। আমার তাতে খুব সুবিধা হয়ে গেল। আমার কলটা ছিল খুব নিচু, বাটি করে জল ধরে বালতি ভরাতাম। রান্নাঘরে কল হয়ে গেল, আর বাথরুমের কলে জল ধরতে হবে না, ভালোই হলো। আর একটা সুবিধা হলো, আমি কল বন্ধ করলে তবে বাথরুমে জল পড়তো। আবার এটাও লক্ষ্য রাখতে হতো, যদি বাথরুমের চৌবাচ্চায় রবারের
চৌবাচ্চা ভরার পাইপটা ফেলা থাকতো, তবে আমি কল খুললে চৌবাচ্চার জল রান্নাঘরের কলে চলে আসতো, কতকটা সাইফনের মতন। অতএব সব দিকে নজর না দিলেই হয়ে গেল। পাল্লাবিহীন জানালার সামনে উনুন নিয়ে আমি রান্না করতাম। পুরো দেয়ালটাই তো জানালা। আমার মনে হতো আমি যেন রাস্তায় বসে রান্না করছি, কারণ সামনেই চৌকো উঠোন ঘিরে দোতলার বাড়িওয়ালাদের বারান্দা। সেইখানে সর্বদা ঘরের লোক, বাইরের লোক, কাজের লোক সবাই যাতায়াত করছে, আবার দাঁড়িয়ে পড়ছে। দেখতে দেখতে আমার প্রচণ্ড অসুবিধা হতো। ওরা এতক্ষণ রান্না করেছে, ওদের কোনো অসুবিধা হয়নি। যদি হতো তাহলে নিশ্চয়ই একটা ব্যবস্থা করতো। পরের দিন আমি পুরো জানালাটায় পর্দা লাগিয়ে নিলাম। তাড়াতাড়ি অফিসের ভাত দেওয়ার সময় কাপড় চোপড় তো ঠিক থাকে না, সেখানে বাইরের লোকের সামনে কাজ করব, সেটা তো ঠিক নয়। অনেক সময় হুমদো লোকগুলো ওই রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতো। এটা তো গেল একরকম।